আলহামদুলিল্লাহ। অনেকদিন পর। অনেকদিন পর এটা আসলে ওই তো একটু একটু করে আর আমার হয়তো কখনো আমার সমস্যা কখনো আপনাদের ভিতরে একটু হ্যাঁ, সমস্যা। তোর সমস্যার কারণে আর কি একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করি একটু। আচ্ছা, দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে? আমার কি স্লাইড দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা। আহ, এখন আমি খুব একটা বেসিক নিয়ে আলোচনা করব না, কারণ এগুলো সবাই আমরা জানি। ইনফ্যাক্ট এইসব বিষয়ে যেহেতু এক্সেল শিট করা হয়েছে বা করা আছে, তার জন্য আমার মনে হয় না যে এগুলোতে সময় নষ্ট করার দরকার আছে। তারপরেও জাস্ট হালকা বলি যে আমরা কলাম ডিজাইন করা, কলাম এবং ফুটিংটা দেখতে চাচ্ছি আজকে। কলামটা শুরু করি। কলাম ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি যে নট অনলি ফর কলাম বাট অলসো ওয়াল টাইপস অফ স্ট্রাকচারাল পার্ট আমরা দুইটা মেথড জানি। একটা হচ্ছে ডাব্লিউএসডি আর একটা হচ্ছে ইউএসডি। সো যদি আমরা খুব ইকোনমিক ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই আমরা ইউএসডি ফলো করব। আর যদি মোটামুটি সেফটি রেখে, যেহেতু আমাদের দেশের মিস্ত্রিদের অবস্থা বা অন্যান্য অবস্থা কিছুটা ভঙ্গুর, সেই জন্য আমরা চাইলে ডাব্লিউএসডি করতে পারি, এটা বেশি সেফ। ইন কেস অফ বাংলাদেশ ডাব্লিউএসডি মোর সুইটেবল, বাট ইউএসডিটা হচ্ছে যদি ক্লায়েন্ট ভালো পাওয়া যায়, যদি তাদেরকে বোঝানো যায়, তারা কোয়ালিটি এনসিওর করতে পারে, কিউরিং থেকে শুরু করে ওয়াটার সিমেন্ট রেশিও, অ্যাডমিক্সচার, পাথরের কোয়ালিটি বলতে গ্রেডেশনটা, বালির এফএম, এইগুলো সব যদি আমার পছন্দ মতো আমি কোনো একটা ক্লায়েন্ট পাই, সেই ক্ষেত্রে অনলি ফর দ্যাট কেস আমরা ইউএসডিটা ফলো করার চেষ্টা করব বা ফলো করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুটাই শিখবো। ডাব্লিউএসডির ক্ষেত্রে আমরা যদি ডিজাইন প্রসিডিউরে আছি, তাহলে আমরাকে প্রথমে যেটা করতে হবে যে এগুলো থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল আসলে এই জিনিসগুলো এভাবে লাগে না। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্পাইরাল কলাম ডিজাইন করব না টাইট কলাম ডিজাইন করব, এইটা একটা বিষয়। স্পাইরাল কলাম হলে তার জন্য একরকম সূত্র এবং টাইট কলাম হলে আমাদের জন্য আর এক রকম সূত্র। এবং আসলে আমি চাই একটু কম কথা বলতে, কিন্তু কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের স্পাইরাল এবং টাইড নিয়ে কিন্তু ভুল একটা ধারণা আছে। আমরা সকলেই মনে করি, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো? জি, শোনা যাচ্ছে। আমি একটু ভিডিও অন করি, তাহলে মনোযোগ আসতে পারে কথায়। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে এরকম যে আমরা সকলে যেটা মনে করি যে টাইট কলাম মানে রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার কলাম, এবং স্পাইরাল কলাম মানে হচ্ছে সার্কুলার কলাম, মানে গোল যেটা। আসলে ব্যাপারটা এরকম না। আমরা যদি কোনো একটা রেক্টেঙ্গুলার কলাম হয় এবং তার মাঝে যদি আমরা টাইগুলোকে, টাইবার তো বুঝি তাই না, চারকোনা টাই অথবা গোল টাই, তো আমরা যদি টাই দিয়ে ডিজাইন করি, অর্থাৎ চারকোনা হতে পারে অথবা গোল হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো টাইট কলাম। আর হোক সেটা রেক্টেঙ্গুলার অথবা সার্কুলার, যদি আমরা টাইগুলোকে একেবারে প্যাঁচিয়ে, যেভাবে স্পাইরাল খাতা পেঁচাই, মানে কোনো একটা জায়গা থেকে শুরু করে এভাবে যেতে যেতে আমরা যদি কন্টিনিউয়াস ভাবে, হ্যাঁ, যদি আমরা এটাকে পেঁচাতে থাকি, সেইটা হচ্ছে স্পাইরাল কলাম। তার মানে এক্সটার্নাল শেপ ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আমরা যে টাইবারটা ইউজ করছি সেটা কি কেটে কেটে ইউজ করছি, মানে একটা দিচ্ছি 5 ইঞ্চি পরে আর একটা, 5 ইঞ্চি পরে আর একটা, এভাবে ইউজ করছি, না কন্টিনিউয়াসলি আছে। আমাদের যেমন স্পাইরাল খাতা কন্টিনিউয়াস ভাবে আছে। যদি কন্টিনিউয়াস ভাবে থাকে তাহলে সেটা হোক রেক্টেঙ্গুলার অথবা সার্কুলার, এটাকে বলা হয় স্পাইরাল কলাম। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো?
হ্যালো। জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আগাতে পারি। সো ঠিক আছে, আমরা ডিজাইন লোড সমান 0.85 এজি ইত্যাদি এগুলো আমরা সকলে জানি। এরপরে আমরা একটা জিনিস এখানে অ্যাজিউম করে নিতে হয়, অ্যাজাম্পশন করে নিতে হয়। এটা হতে পারে কখনো কখনো এরিয়া, কখনো কখনো স্টিল রেশিও, এই যে রোজি যেটা স্টিল রেশিও। তো আমরা যে এক্সেলটা আপনাদেরকে দিব বা আমার করা আছে সেটা হচ্ছে সাইজকে আমরা ধরে নিই। আমরা কলামের সাইজটাকে অ্যাজাম্পশন করে ফেলি, এই জন্য রোজিটাকে আমরা জাস্টিফাই করব। তো সাইজটা অ্যাজাম্পশন কত করব না, তো এসিআই কোড বলছে, এটা এখানে লেখা নাই, এটা আপনারা একটু লিখে নেন। এসিআই কোড বলছে মিনিমাম কলাম সাইজ হবে 10x10। আমার প্রয়োজন হোক বা না হোক, আমার কলামের সাইজ হবে কত, 10x10। আর বিএনবিসি যেটা এসিআই 31808, অর্থাৎ আমরা ওদিকে না যাই, আমরা বিএনবিসি বলবো। বিএনবিসির ক্ষেত্রে মিনিমাম সাইজ অফ কলাম হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ঠিক আছে, হোক সেটা একতলা বা দুইতলা, এটা কোনো বিষয় না, লাগুক বা না লাগুক সেটাও কোনো বিষয় না। তারপরও আমি সাজেস্ট করব, যেহেতু এসিআই কোডে 10x10 প্রেফার করে, অ্যালাউ করে, সেই ক্ষেত্রে আমরা একতলা দোতলার ক্ষেত্রে অনেক সময় 12x12 লাগে না, আমরা অযথা কেন দিব। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা 10x10 দিতে পারবো। ওকে। আর রোজি স্টিল রেশিওর যে ব্যাপারটা, সেটা এসিআই কোড 1 থেকে 8%, বাট বিএনবিসি 1 থেকে 6% বলছে, এবং প্রেফারেবল হচ্ছে 4-এর নিচে। এটা 4-এর বেশি দিলে প্লেসমেন্টের সমস্যা হয়, মানে কলামের যে ভার্টিক্যাল রডগুলো, লঞ্জিটিউডিনাল রডগুলো, সেইগুলো প্লেসমেন্টে সমস্যা হয়। এই জন্য আমরা 4%-এর উপরে দিব না। ঠিক আছে, 4%-এর উপরে দেব না। আর বিএনবিসি বলছে 1 থেকে 6 দেওয়া যাবে, 1-এর নিচে না, 6-এর উপরে না। কিন্তু এসিআই আবার বলছে 1 থেকে 8%। সো এখানে দুটো এসিআই লেখা আছে, এটা একটু ভুল আছে, বিএনবিসি হবে। আমার কারেকশন কপি চলছে এবং খুব রেফারেন্স দিয়ে লিখছি, আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করতেছি। আমি একটু দেখাবো, এই ইয়ার পরে আমি দেখাবো এগুলো। তো এইগুলোর সাহায্যে আমরা যেটা করব, যে সাইজকে অ্যাজাম্পশন করে আমরা স্টিল রেশিও চেক দেওয়ার পরে আমরা এরিয়া অফ স্টিল পেয়ে যাব। এখান থেকে আমরা ভার্টিক্যাল রড পেয়ে গেলাম। আর স্পেসিং ফর টাইট কলামের জন্য 3টা সূত্র, আমাদের প্রসিদ্ধ 3টে সূত্র আছে, সেগুলো আমরা দেখব। যদিও বিএনবিসির ক্ষেত্রে এক এক ভাবে সূত্রগুলোকে ডিফাইন করা হচ্ছে, বাট আমি অনেকগুলো অ্যানালাইসিস করে দেখছি যে আমরা যেগুলো শিখেছি সেগুলো এনাফ, কোনো সমস্যা নাই। আর স্পাইরালের জন্য এত সূত্র না, মাত্র 2টা সূত্র, আমরা নতুন সিটে এটা দেখব। এই হচ্ছে মোটামুটি আমাদের কলাম। আমরা আমরা সরাসরি একটা ওয়ার্ড ফাইলে যাব, যেটা আপনাদের কাজ হচ্ছে, খুব কষ্ট করেই সিটটা লিখতেছি, আপনাদেরকে অবশ্যই দিব ইনশাল্লাহ। কিন্তু এটা মানে আপনারা মানুষকে দেখাবেন কিন্তু দিবেন না। শিক্ষা দেওয়াটা যদিও ভালো, হ্যাঁ, কিন্তু এই সিট দিবেন না। এই সিট কেউ নিতে চাইলে আমার কাছে যোগাযোগ করতে বলবেন, কারণ প্রচুর কষ্ট করা হচ্ছে এই সিটের পিছনে। আমি দেখাবো, আপনারা নিজেই বুঝবেন যে আসলে কলামের ক্ষেত্রে। আচ্ছা, মাউসটা একটু ডিস্টার্ব করছে আজকে। আচ্ছা, দেখেন এখানে আমরা যদি প্র্যাকটিক্যালি কোনো একটা কলাম ডিজাইনের জন্য আসি, তাহলে আমরা ধরে নিলাম এরকম একটা 2D প্ল্যান, কলাম লেআউট আমার কাছে আছে, আমরা ডিজাইন করতে চাচ্ছি। আমরা জানি যে লোড ডিস্ট্রিবিউশনের যে ট্রাইবুটারি এরিয়া বা লোডেড এরিয়া বলা হয়, সেইটা আমরা সকলেই জানি, ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, যে একটা কলামের চতুর্দিকে 50% এরিয়াটা সেই কলামটা কাভার করে। তার মানে এই কলামে যে কর্নারের যে কলামটা, সেটা এই অংশের লোড বহন করবে। আর মিডিলে যদি আমি চিন্তা করি, তাহলে চারিদিক থেকে 50% এরিয়া সে নিবে, তাই না? এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, কি ব্যাপার, আপনারা কথা বলেন না কেন? জি জি। সালাম।
না, একটু কথা না বললে তো মনে হয় যে ঘুমিয়ে গেছে নাকি। তাহলে এই লোডের এরিয়াটা আমরা একটু C2 তে ডিজাইন করার চেষ্টা করছি, অর্থাৎ ভিতরের কলামটা দেখেন স্ক্রিন কিভাবে শেয়ারটা দেখতে পাচ্ছি না। যে স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে তো সেটা কথা বলতে হবে। দেখেন তো এবার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে তো। আচ্ছা, এখন আসেন যে আমরা C2 যদি ডিজাইন করি তাহলে এটার লোডেড এরিয়া কত, এটা আমরা হিসাব করলাম। মানে এটা হিসাব করাই আছে আমার আর কি, 6 ফিট 5 ফিট, তার মানে 11 ফিট। এদিকে হচ্ছে 13 ফিট, সো গুণ করলে হয় 150 4 ফিট স্কোয়ার। ওকে, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেলফ ওয়েট অফ স্ল্যাব। আমরা এই যে একটু চিন্তা করেন তো যে কলামের উপরে আসলে কোথা থেকে লোড আসবে। তো আমরা যদি কলামটাকে সোজা ভার্টিক্যাল মেম্বার চিন্তা করি, তাহলে তার উপরে একটা স্ল্যাব আছে, তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট আসবে, স্ল্যাবের উপরে ফ্লোর ফিনিশ আসবে, স্ল্যাবের উপরে পার্টিশন যদি থাকে সেটা আসবে। আমরা যে কলামটা নিয়ে ডিজাইন করতে যাচ্ছি সেই কলামটার চারিদিকে, এই যে চারিদিকে এইদিকে বিম আছে, এইদিকে বিম আছে, চারিদিকে বিম আছে না, এই বিমগুলোর উপরে যদি কোনো পার্টিশন ওয়াল থাকে তাহলে সেইখান থেকে লোড আসবে, তাই না? তাহলে ছাদের সেলফ ওয়েট আসলো। আপনি একতলা বিল্ডিং ডিজাইন মনে মনে চিন্তা করেন, তাহলে আপনার বাসায় যে বিল্ডিংটা সেটা নিয়ে চিন্তা করেন, সহজ হবে। তাহলে আপনার পাশে যে কলামটা আছে সেই কলামটার মাথার উপরে একটা স্ল্যাব আছে, তাহলে স্ল্যাবের একটা অংশের লোড ওই কলাম নিবে, ওই অংশের উপরে ফ্লোর ফিনিশের লোড নিবে, ওই অংশের উপরে পার্টিশন ওয়াল নিবে, ওই অংশের উপরে যদি কোনো বিম থাকে তাহলে বিমের সেলফ ওয়েট নিবে, ওই অংশের উপরে বিমের উপরে যদি পার্টিশন ওয়াল থাকে তাহলে এগুলো নিবে, তাই না? তার মানে লোড নিবে মূলত এইভাবে। দেখেন, সেলফ ওয়েট অফ স্ল্যাব, ওকে 5 ইঞ্চি আমরা মনে করলাম ডিজাইন করে পেয়েছিলাম, 154 দ্বারা গুণ করলে পিএসএফ হলো এইটা। ফ্লোর ফিনিশ এইটা হচ্ছে বিএনবিসি অনুযায়ী 25। পার্টিশন অর ওয়াল ফ্রম স্ল্যাব, তাহলে স্ল্যাব থেকে পার্টিশন ওয়ালের কথা বলছে, কেমন? এখন স্ল্যাব থেকে পার্টিশন ওয়াল বলতে এই স্ল্যাবের উপরে যে পার্টিশন ওয়াল গুলো থাকবে সেইটা, অথবা বিমের উপরে যে পার্টিশন ওয়াল থাকবে সেইটা। এখন আমার কাছে এখানে তো কোনো কিছু নাই, এটার যে 2D প্ল্যান, ফুল প্ল্যানটা, সেইখান থেকে দেখতে হবে যে আমি ইয়াটা পাচ্ছি কিনা। আমি একটু দেখাই। এই দেখেন, এটা হচ্ছে আমার প্ল্যান। দেখেন, এখন আমি যদি এই কলামটা ডিজাইন করি, এই যে এইটা, তাহলে এইটার কোন দিকে পার্টিশন হল আছে, এই অংশ আছে, এই অংশে আছে, এই অংশে আছে। এখন আমাকে দেখতে হবে এখানে চার কোণা ভাবে যে এরিয়াটা আমি কাউন্ট করছি সেই এরিয়ার ভিতরে দৈর্ঘ্যটা কত, মানে টোটাল কতটুকু দৈর্ঘ্য বরাবর পার্টিশন ওয়াল আছে, এইভাবে আমাকে হিসাব করতে হবে। শাবানা, আমাকে ইয়া দাও তো, মাউস দাও তো। মাউস দাও, মাউস। হুম, ইয়া করে বন্ধ করছি।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে কতটুকু দৈর্ঘ্য পর্যন্ত পার্টিশন ওয়াল আছে, ধরে নিলাম 25, এই যে এখানে, অর্থাৎ এখানে যেটা কাউন্ট করা হয়েছে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা, অর্থাৎ বিমের দৈর্ঘ্য, কেমন? তাহলে বিমের দৈর্ঘ্য কত? 25। আচ্ছা, পার্টিশন ওয়ালের উচ্চতা কত? আমরা যদি বিমের উপরে ওয়াল দিই তাহলে আমরা জানি যে স্ল্যাবের সাথে যে বিম আছে সেটার একটা ওয়েব পোর্শন বলে, নিচে যেটা ঝুলে থাকে, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে 1 ফিট, মানে 12 ইঞ্চি ঝুলে আছে। তাহলে রুম হাইট যদি 10 ফিট হয় তাহলে এটা কত হবে? 9 ফিট। ওয়ালের থিকনেস 5 ইঞ্চি, 120 দ্বারা গুণ করলাম। আচ্ছা, তাহলে এখানে যেটা আসলো সেটা হলো টোটাল ওয়েট অফ পার্টিশন ওয়াল। এখন এই পার্টিশন ওয়ালের ক্ষেত্রে আপনার জানালা থাকবে, দরজা থাকবে, সেটার জন্য একটা ভয়েড পাবো। তো আমরা এক্সাক্ট হিসাব করতে পারলে তো ভালো, যদি এক্সাক্ট হিসাব নাও করতে পারি সেই ক্ষেত্রে আমরা 30% ভয়েড হিসাবে কাউন্ট করলাম, অর্থাৎ 70% আমরা লোড ধরবো, কেমন? এই 70% হচ্ছে এটা। তাহলে 70% টোটাল লোড পেয়ে গেলাম পার্টিশন ওয়ালের। এই পার্টিশন ওয়ালটা কোথায় আসবে? এই পার্টিশন ওয়ালের লোডটা এই 154 স্কোয়ার ফিটে আমরা ভাগ করে ফেলবো, যেহেতু সেলফ ওয়েটটা পিএসএফ, ফ্লোর ফিনিশ পিএসএফ, তাহলে পার্টিশন ওয়ালটাও আমরা পিএসএফ এ রাখবো। এই জন্য 154 দ্বারা এই যে এই 154 দ্বারা এখানে ভাগ করে আমরা 60 পিএসএফ পেলাম। তাহলে পার্টিশন ওয়াল আমরা হিসাব করে বের করলাম। তাহলে আমরা কি কি পেলাম? স্ল্যাবের সেলফ ওয়েট পেলাম 1, 2, ফ্লোর ফিনিশ পেলাম 3, পার্টিশন ওয়াল পেলাম, এই তিনটা জিনিস পেলাম। তার মানে স্ল্যাব থেকে আমরা টোটাল ডেড লোড পেয়ে গেলাম। তাহলে ডেড লোড ফ্রম স্ল্যাব এই তিনটা, সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল। ওকে, 154 দ্বারা গুণ করে পাউন্ডে নিলাম, মানে পিএসএফ থেকে আবার পাউন্ডে নিলাম, একই জিনিস আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। ওকে, এখন আসি যে স্ল্যাব থেকে আমরা তিনটা জিনিস পেয়ে গেছি। এখন আর কি লাগবে? আমি যে কলাম ডিজাইন করব সেই কলামের সেলফ ওয়েট লাগবে না? সেই সেলফ ওয়েটটা এটা, সাইজ ধরলাম বিএনবিসি অনুযায়ী 12, হাইট হচ্ছে 10, 150 দ্বারা গুণ করলে এত পাউন্ড। তাহলে ডেড লোড ফর 4 স্টোরি, 4 তলার জন্য কতটুকু ডেড লোড হবে? না তো স্ল্যাব থেকে পেয়েছিলাম সামথিং, কলামের সেলফ ওয়েট সামথিং, এটাকে 4 দ্বারা গুণ করে এটা হলো। এবার আসি যে শর্ট কলামেরও তো একটা সেলফ ওয়েট আছে, মানে জিএল এর নিচে, গ্রেড বিমের নিচে একটা কলাম আছে না, শর্ট কলাম বলি আমরা, সেই কলামের সেলফ ওয়েটটাকে আমরা কাউন্ট করলাম। এইভাবে টোটাল ডেড লোড গুলোকে আমি যোগ করলাম। তাহলে ডেড লোড গুলো হলো স্ল্যাব থেকে আসলো, কলাম থেকে আসলো, আবার শর্ট কলাম থেকে আসলো। ওকে, এত বাস্তবে এত কষ্ট করার দরকার নাই। এবার আসি টোটাল লাইভ লোড। লাইভ লোড কত হবে? আমরা অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020 অনুযায়ী জানি যে 42 ধরলে এনাফ। সো 42 পিএসএফ আমরা 144 লোডেড এরিয়া দ্বারা গুণ করলে টোটাল পাউন্ড পেলাম। 4 তলার জন্য 4 দ্বারা গুণ করে দিলাম। তাহলে টোটাল লোড কত হবে, যেটাকে আমরা সার্ভিস লোড বলি, সেটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড। এটা হচ্ছে ডাব্লিউএসডি যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে সার্ভিস লোড দিয়ে ডিজাইন করতে হবে। আর ফ্যাক্টর লোড যদি আমরা এটাকে ইউএসডি তে করতে চাই তাহলে 1.2 ডেড লোড যোগ 1.6 লাইভ লোড, এটা হচ্ছে বিএনবিসি অনুযায়ী আমরা এটা এভাবে করব, তাই তো? ওকে, এই পর্যন্ত এই যে লোডের যে হিসাব এই পর্যন্ত যা করানো হয়েছে তা কি বোঝা গেছে? জি, বোঝা গেছে। আচ্ছা, ওকে, তাহলে ডাব্লিউএসডি মেথডে আমরা আসি যে আমরা ধরে নিলাম কলামের সাইজ 12x12, ভালো কথা। তাহলে সূত্র বসালাম, পিডি অর্থাৎ টোটাল লোড 0.85 এজি, এজি মানে হচ্ছে কলামের এরিয়া, 12 × 12, 0.25 এফএমসি আমরা ধরলাম 3000 পিএসআই, মানে স্টোনের আর কি। এফএসটা আমরা জানি 0.4 এফ হয়, 24,000, এটা হচ্ছে ওই যে 60 গ্রেডের, হ্যাঁ, 60 গ্রেডকে আমরা 0.4 দ্বারা গুণ করলে এটা হবে। আচ্ছা, এবার রোজিটা আমরা বের করব। এই রোজি বের হলো 0.011, তাহলে রোজি এর মান হলো 0.011। আমরা জানি যে এটা যাই হোক না কেন সেটা 1% এর বেশি হতে হবে, 8% এর কম হতে হবে। তাহলে এটা হচ্ছে 1% এর বেশি এবং 8% এর কম, তার মানে ওকে আছে। যদি ওকে থাকে তাহলে এএসটি সমান এজি রোজি। সূত্র এজি কি 12 আর রোজি তো মাত্র পেলাম, এখান থেকে আমরা এরিয়া অফ স্টিল পেয়ে গেলাম। এটাকে যদি আমরা একটা স্টিল এরিয়া দ্বারা ভাগ করি তাহলে সংখ্যা পেয়ে যাব। একটা স্টিল আমরা যদি 16 মিলিমিটার হিসাব করি তাহলে 0.31 হচ্ছে এরিয়া ইঞ্চ স্কয়ার, কেমন? তাহলে 5.1, এটাকে আমরা রাউন্ড অফ করলাম। এগুলোর ক্ষেত্রে রাউন্ড মানে রাউন্ড আপ করতে হবে, মানে উপরে নিতে হবে। তাহলে 5টা আছে, আমরা 6টা নিলাম, এই হচ্ছে 6টা। এখন প্রশ্ন হচ্ছে
আমি তো 5টা 16 দিয়ে একটা 10 নিতে পারতাম। হ্যাঁ, কারণ 5.1 এটা তো আসলে 6টা না, কেমন? অথবা 5টা 16 নিয়ে আমি হচ্ছে, বা 4টা 16 নিয়ে 2টা 12 নিতে পারতাম, নিলাম না কেন? এবং ম্যাক্সিমাম মিস্ত্রিরা কিন্তু এটা করে ফেলে। বাট বিএনবিসি টোটালি নিষেধ করছে বিম এবং কলামের ক্ষেত্রে। খুব ভালো করে মনে রাখতে হবে, বিম এবং কলামের ক্ষেত্রে মেইন বার হিসেবে যে বারটা, অর্থাৎ লঞ্জিটিউডিনাল যে বার, সেটা কখনোই 16 নিচে ইউজ করা যাবে না। প্রয়োজন হোক বা না হোক আমাকে 16 ধরেই অঙ্ক মানে করতে হবে, ডিজাইন করতে হবে। 16 নিচে কোনোভাবেই দেওয়ার সুযোগ নাই, যদিও আমরা 16 দিয়েও পাস করাতে পারি, ঠিক আছে, মানে 16 নিচে দিয়েও পাস করাতে পারি, মানে এটা করা যাবে না। ওকে, তাহলে স্পেসিং আমরা বের করবো এখন। টাই ডিজাইন কিন্তু শেষ, 6টা রড লাগবে। এখন টাই কত পরপর লাগবে? 16 ইন্টু মেম্বার, 48 ইন্টু টাইবার, ম্যাক্সিমাম সাইড ডিস্টেন্স। এই সবগুলো দেখে আমরা 10 পেয়েছি। তার মানে দেখা যায় যে 8, 10, 7 এভাবে স্টিরাপ দিলেই হয়। বাট আমরা বাস্তবে এত বেশি দিই না, আমরা দিই মূলত 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, একটু কমিয়ে দিই স্পেসিংটা। স্পেসিং কমিয়ে দিলে রডের পরিমাণটা বেশি হয়ে যাবে। কারণ প্রশ্ন হচ্ছে লাগছে না, বাট দিচ্ছি কেন? এটা এই কারণে দিচ্ছি যে আমরা এক্সেলে যখন কাজ করি তখন উইন্ড প্রেসার এবং আর্থকোয়াক প্রেসারটা বিবেচনা করতে পারি না। তার মানে ল্যাটারালি যে টুইস্ট হয় বা টর্সন হয়, সেই টর্সনের ইফেক্টটা আমরা এখানে ধরতে পারি না। যেহেতু ধরতে পারি না, তার জন্য আমরা এই শেয়ার হওয়ার যে ব্যাপারটা, মানে একটা অংশ থেকে আরেকটা অংশ স্লাইডিং হয়ে যেতে পারে, এটা যাতে না পারে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা যদিও বা 10, 8, 6 আসে, বাট আমরা মোটামুটি 5, 6 দিয়ে থাকি। হ্যাঁ, কলামের ইয়াগুলো আমরা 5, 6 দিয়ে থাকি, অথবা যদি 4 তলা হয় সেক্ষেত্রে 4, 5 দিয়ে থাকি। আমরা এটা প্র্যাকটিস করি, বাট ম্যাথমেটিক্স যখন আমরা করব বা ডিজাইন করব তখন কিন্তু দেখা যাবে যে 7-এর নিচে আসে না। সো এটা এক জিনিস, আর প্র্যাকটিক্যাল আর একটা জিনিস, ঠিক আছে? আমি এই জন্য বললাম আমরা নর্মালি 5 ইঞ্চি 6 ইঞ্চি ইউজ করব। ওকে, এ পর্যন্ত বোঝা গেছে? জি, বোঝা গেছে। হ্যাঁ, এবং আমি কিন্তু প্রত্যেকটা কথার পিছনে একটা রিজন বলছি কেন ইউজ করব। এমনি এমনি ইউজ করব না। আমি যদি একতলা বিল্ডিং করি তাহলে করব না। কেন করব না? একতলা বিল্ডিং এর আমার আর্থকোয়াকের মানে কি যেন, উইন্ড প্রেসারের তেমন কোনো ইফেক্টই নাই বললেই চলে। আচ্ছা, আমি দোতলা বিল্ডিং করছি, আমার চারিদিকে বিল্ডিং আছে, তাহলে আমি দিব না। কিন্তু একটা ফাঁকা জায়গায় বিল্ডিং করতেছি যেখানে আর উইন্ড প্রেসারের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে, এবং আমি এমন একটা জোনে ডিজাইন করছি যেটা কিনা আর্থকোয়াক প্রবণ এলাকা, সেই ক্ষেত্রে আমাকে এগুলো বিবেচনা করতে হবে। তার মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আমাকে বিবেচনা করে কাজ করতে হবে। ইভেন আর একটা ফ্যাক্টর আছে, যেমন আমরা ভার্টিক্যাল কলামগুলো, মানে ভার্টিক্যাল রডগুলো কলামের ক্ষেত্রে আমরা ল্যাপিংটা প্রপার ভাবে দিতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে L4, মানে প্রথমে সাপোজ 4 তলা বিল্ডিং হবে, দোতলা বিল্ডিং করছে, দোতলা বিল্ডিং করার পর 2.5 ফিট বা 3 ফিট ওরা শর্ট কলাম রেখে দিয়েছে, ফলস কলাম যেটা বলে, কেমন? এরপরে যখন আমরা 3 তলা করতে যাচ্ছি তখন ফলস কলামগুলো ভেঙে ওখানে ল্যাপিং করতেছি। অনেক ক্ষেত্রে ল্যাপিং আমরা 1 ফিটও পাই না, 6 ইঞ্চি পাচ্ছি। তখন একটু ড্রিল টিল করে বিভিন্ন কেমিক্যাল এসেছে এখন, সেগুলো দিয়ে কাজ করা হচ্ছে। বাট এগুলো কিন্তু হাই রিস্ক, এবং আমরাও করতেছি। আল্লাহ আল্লাহ রক্ষা করুক, আল্লাহ মাফ করুক। এই যে বিষয়গুলো, যেহেতু এতগুলো ইফেক্ট আছে, সেই জন্য আমরা এই স্পেসিং এর এত মানে ইয়াটা নিই না, মানে সুযোগটা নিই না। কম লাগলেও আমরা একটু বেশি লাগিয়ে দিই ইচ্ছে করে, ঠিক আছে? ব্যাপারগুলো কি বুঝে গেছেন? হ্যালো? জি, বুঝতে জি, পারছি। জি, জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। মানে ল্যাপিং এর মেন জোন এটাও কিন্তু একটা রিজন, ভালো রিজন এটা। এবং আরেকটা জিনিস এখানেই বলে রাখি, আমরা যেখানে ল্যাপিং দিব সেখানে চেষ্টা করব 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি টাই বা স্টিরাপ দেওয়া। যেখানে ল্যাপিং সেখানে ঘন ঘন স্টিরাপ দিব আমরা। ওকে, এবার ইউএসডির ক্ষেত্রে আসি। একই রকম একটা সূত্রের সাহায্যে আমরা কাজ করব। আলফা গামার যে ফ্যাক্টর গুলো সেগুলো এখানে লেখা আছে, এভাবে বসাবো। এবং স্পেসিং কিন্তু ল্যাপিং জোনটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। হ্যাঁ, ওইটা দিব আমরা যখন একটা বিল্ডিং ডিটেইলিং করব তখন। আপাতত খালি এটুকু বলে রাখলাম, যেখানে ল্যাপিং হবে, হ্যাঁ, সেখানে আমরা স্টিরাপটা বাড়িয়ে দিব বা টাইটা বাড়িয়ে দিব। ওকে। আচ্ছা, এখন ইউএসডির ক্ষেত্রেও মোটামুটি স্পেসিং এর ক্ষেত্রে, মানে টাই স্পেসিং যেটা, সেটা অলমোস্ট সেম। সেজন্য এটা আর আলাদা ডিসকাশনের কিছু নাই। এখানে এই সূত্রের সাহায্যে আমরা কাজ করব। এখানে যে এএসটা বের করব আমরা, তাহলে এজি তো আমি ধরে নিয়েছি 12, তাহলে এসটা কত সেটা বের করব। পি আলটিমেট, এই
যে এটা হচ্ছে ওই যে ফ্যাক্টর লোড, মনে আছে? এই যে এটা 1.2 দিয়ে 1.6 দিয়ে যেটা হয়েছে সেটা। এইভাবে আমরা বসালে দেখা যায় যে আমাদের ডিজাইন শেষ। এই যে প্র্যাকটিক্যালি আমার এখানে করা আছে, সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন অল, আগের মতোই লোডগুলো সব এইভাবে চলে আসবে। আসার পরে এই যে ইউএসডি মেথডে আমরা দেখি কিরকম ঘটনাটা। আলটিমেট লোড বসালাম, আলফা গামার মান বসালাম, মানে ফাই এবং আলফার মান বসালাম, বাকি সব ভ্যালুগুলো বসিয়ে এরিয়া অফ স্টিল চলে আসছে। কত আসছে? মাইনাস এত। তারপরে মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো স্টিল না দিলেও কলাম টিকে। খেয়াল করেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, এই যে এসটি কত? মাইনাস। এসটি হচ্ছে মাইনাস। এখন বলেন তো দেখি, মানে স্টিল না দিলে কলাম টিকতেছে কেন? কি কারণে হতে পারে এটা? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কথাটা কিন্তু হাসি ঠাট্টার কথা না, রিয়েলি বলছি। স্টিল আসতেছে না, কেমন? স্টিল রেশিও আসতেছে না ওই সাইজে, ওই ম্যাটেরিয়ালস ইউজ করলে এমনিতেই মানে ঠিকছে। এটার কারণটা কি হতে পারে? কারণটা ক্লিয়ার বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে কলামের ডেফিনেশনে আমরা জানি যে নর্মালি বলে ভার্টিক্যাল মেম্বারকে কলাম বলা হয়, বাট এটা না। কলাম হচ্ছে সেই মেম্বার যেটা কিনা অ্যাক্সিয়াল লোড বহন করে, অথবা আমরা এইভাবে বলতে পারি কলাম হচ্ছে একটা কম্প্রেসিভ মেম্বার যেটা কিনা কম্প্রেশন লোড নেয়। তার মানে আরো বাংলা করে যদি বলি যে কলাম হচ্ছে এমন একটা মেম্বার যেটা কিনা চাপা লোড বহন করে। আচ্ছা, কম্প্রেশন নিতে পারে বেসিকে কনক্রিট না স্টিল? কনক্রিট। কনক্রিট। এই জন্য যেহেতু এটা কম্প্রেসিভ মেম্বার আর এটা কনক্রিটই তো নিতে পারে সব কম্প্রেশনের লোড, তাহলে তার স্টিল না লাগলে তো সমস্যা নাই, চলবে, এটা বাস্তবেই চলবে। কিন্তু কিন্তু হচ্ছে ল্যাটারাল লোডে তো সে নিতে পারবে না, মানে এটা তো ফ্লেক্সারাল লোড নিতে পারবে না, ঠিক আছে? টেনশন নিতে পারবে না, সোজা কথা, টেনশন নিতে পারবে না। টেনশন হলে আমরা যদি কোনো স্টিল না ইউজ করি তাহলে টোটালি কলাপস করবে। এটা গেলে এক। 2 নাম্বার, কোড যখন আমাকে বলে দিচ্ছে লাগুক বা না লাগুক এত পার্সেন্ট তোমাকে ইউজ করতে হবে, মিনিমাম কয় পার্সেন্ট? 8%। হ্যাঁ, মিনিমাম 1%। মিনিমাম 1%, রাইট। 1%। যেহেতু আমি সাইজ ধরেছি 12x12, এখানে স্টিল লাগুক বা না লাগুক অ্যাজ পার কোড, এবং আরেকটা রিজন কি বললাম, আর্থকোয়াক, উইন্ড প্রেসার অথবা টর্সনাল মোমেন্ট যদি সৃষ্টি হয়, অর্থাৎ কোনো না কোনো ভাবে এখানে ল্যাটারাল যদি কোনো লোড আসে, এবং আসবেই, একটা বিল্ডিং এ ল্যাটারাল লোড আসবেই, যদি আসে বা ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কারণে হবে, টর্সনাল একটা ইফেক্ট আসবে। তার মানে ল্যাটারাল লোড আসলে সে টেনশনে পুরোপুরি যদি রড না দিই তাহলে টেনশনে পুরোপুরি ফেল করবে না। টেনশন যদি একটা মিনিমাম টেনশনও আসে তাও তো ফেল করবে নাকি? কারণ কনক্রিট আমরা জানি যে টেনশন নিতে পারে, বাট এতটাই কম যেটাকে আমরা নেগলেক্ট করি। এবং এটা যে নেগলেক্ট করি সেটা কিন্তু আমার মুখের কথা না, বিএনবিসি অনুযায়ী আমি যে নোটটা তৈরি করছি সব লিখে দিয়েছি। হ্যাঁ, যে কোথায় বলা হয়েছে যে কনক্রিটের টেনশনটাকে আমরা ধরবো না, সেটা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা মিনিমাম 1% নিলাম, সেই হচ্ছে 1.44। আমরা আবার 16 মিলিমিটার রডের একটা এরিয়া দ্বারা ভাগ করলাম, 4.66, 5টা রড। দেখছেন, তার মানে কোনো রড লাগছে না, সেখানেও 5টা রড লাগছে। খেয়াল করেছেন বিষয়টা? আপনি কিন্তু চাইলে 4টা রড দিতে পারবেন না, এখানে 4টা রড দিতে পারবেন না, আপনার এই অধিকার নাই, এবং এটাও কিন্তু ফেল করার সম্ভাবনা আছে। কেন 4টা রড দিতে পারবেন না বলেন তো? কারণ 1%-এর নিচে রড দেওয়া যাবে না। কি কথা কি পরিষ্কার? জি পরিষ্কার। হ্যাঁ, 4টা দিতে পারবেন না, কথাটা এভাবে বলাটা ঠিক হলো না। আবার যদি আপনি 20 মিলি দেন তাহলে তো 4টা দিতে পারবেন, মানে আমি 16 মিলিমিটারের ক্ষেত্রে বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা গেলে এক। আর 2 নাম্বার কথা, যে আপনি যদি মনে করেন যে একটু যেহেতু লাগছে না আমি এত কেন দিব, ওকে, তাহলে এখানে 10x10 সাইজ ধরেন, তাহলে 10x10 ধরলে দেখবেন এখানে 4 চলে আসছে। দেখেন কিরকম ডিজাইন ভ্যারি করবে, একই ডিজাইন একজন যদি 10x10 ধরে তাহলে সে 4টা 16 দিবে, আবার সে যদি 12x12 ধরে তাহলে সে 6টা দিবে, 5টা তো দিতে পারবে না। দিলে দিতে পারবে, সমস্যা নাই, কিন্তু মিনিমাম তো 4টা দিতে হবে।
তাহলে 5টা দিল ধরেন, আর একজন 4টা দিল, বলবে না যে এই বেটা তো সাইজও বেশি দিয়েছে আবার রডও বেশি দিয়েছে, তো ডিজাইন বুঝে না, বলতে পারে কিন্তু। হুম, আপনি সঠিক কাজ করার পরও অনেক সময় গালি খেতে পারে, কিন্তু আপনিও ঠিক আছেন, আবার যে 10/10 এবং 4টা দিয়েছে উনিও ঠিক আছে, কিন্তু যে কন্ডিশনটা বুঝে সে বলতে পারবে যে না ঠিক আছে, দুইজনই ঠিক আছে। কথা কি বোঝা গেছে? এজন্য ডিজাইন কিন্তু ভ্যারি করে। ভ্যারি করে এর মানে এই না যে সবই ঠিক, কারণ আমার কাছে একটা ডিজাইন ভেটিং আসছে, ওই উপজেলা থেকে পাস করাতে হয়তো ডিজাইন, ওই যে লোন টোন নিলে, মানে আসলে এটা কিভাবে করে, 5তলা বিল্ডিং এর বিয়ারিং ক্যাপাসিটি 1 এর ধরছে, সে যে সাইজের ফুটিং ডিজাইন করছে একটাও পাস করছে না, সবগুলো আরেক জায়গা থেকে কপি পেস্ট করা, লেআউটের ঠিক নাই, মেজারমেন্টের ঠিক নাই, তারপরে বিমের এক্সট্রা টপের লেন্থ দিয়েছে L/4, অথচ এক্সট্রা টপ হবে L/3, মেলা কিছু আর বলে শেষ করা যাবে না। আমি কাজ করছিলাম এটারই। আচ্ছা, এই পর্যন্ত বুঝেছেন কিনা? এইটুকু ডিজাইন কিন্তু, এই যে এইটুকু, কিন্তু মূল কাহিনী যে এইখানে লোড ক্যালকুলেশনটা যে ভালো করে বুঝবে তার কাছে ডিজাইন কোনো বিষয় না। ক্লিয়ার কিনা বলেন এইটুকু? জি ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু এক্সেলে আসি। আমরা এবার কলাম ডিজাইনটা একটু এক্সেলে দেখব। এবার এক্সেলটাকে অনেক আপডেট করা হয়েছে। আগেরটা মনে হয় দেওয়া আছে আপনাদের, এবার এটা করতেছি, আর একটু কাজ হলে দিয়ে দিব। আমরা ওই ডাটাগুলো নিয়ে এখন একটু ডিজাইন করব, হ্যাঁ, যেগুলো একটু আগে পড়াশোনা করলাম। আমরা এখানে আসি, এখান থেকে শুরু করি। এই কালারগুলো আমরা ডিজাইন চেঞ্জ করব। আমরা ধরুন 400 W রড ইউজ করব, তাহলে কত হবে? PSI 58,000। আমরা F'(C) 3000 ইউজ করব, স্টোন দিব, ওকে। আচ্ছা, আমরা কলামের সাইজ 12 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, ওটা 4তলা বিল্ডিং ছিল, তাহলে 4×10 40 ফিট, আর নিচে আমি ধরলাম 6 ফিট, মানে মাটি খুঁড়বো 6 ফিট, তাহলে 46 ফিট কলামের হাইট, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার বিমের চওড়া 10 ফিট আমি ডিজাইন করে পেয়েছি ধরে নিলাম, এবং বিমের যে অংশটা ঝুলে থাকবে সেটা 10 ইঞ্চি ধরলাম, ওকে। এবার লেন্থ কত আছে? 25 ফিট ধরেছিলাম ওখানে, মনে আছে? আমি যে একটু আগে কাজটা করেছি, খেয়াল করেছেন কিনা আল্লাহ জানে। এই দেখেন, এই যে পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য কত ধরেছিলাম? হ্যাঁ, 25 ফিট ধরছিলেন। হ্যাঁ, সেই 25 ফিটে দিয়েছি। কয়তলা বিল্ডিং? 4তলা, ওকে। স্ল্যাবের থিকনেস কত? 5, ওকে। এখন দেখেন, আমরা কিন্তু এই লাইন কাজ করছি, ওকে। এবার বলছে পার্টিশন ওয়াল অন বিম, এই যে এই অংশগুলো কিছুই ছিল না, খুবই আপডেট করা হয়েছে, হ্যাঁ। পার্টিশন ওয়াল ওয়ান বিম, বিমের উপরে পার্টিশন ওয়াল, খেয়াল করেন, বিমের উপরে পার্টিশন ওয়াল। আমরা এই যে এখানে বিমের দৈর্ঘ্য দেওয়া হয়েছে না 25 ফিট, এখানে কিন্তু অলরেডি ক্যালকুলেশন শেষ, এটা ক্যালকুলেশন করা হয়েছে, তাহলে চলে আসলো। এবার বলছে পার্টিশন ওয়াল ওয়ান ফ্লোর, সেটার দৈর্ঘ্য কত, উচ্চতা কত, থিকনেস কত। ফ্লোরের উপরে কোনো পার্টিশন নাই আমরা ধরলাম, কারণ ওখানে আমরা হিসাব করে দেখেছিলাম যে শুধু বিমগুলোর উপরে পার্টিশন ওয়াল আছে, সেটা আমরা 25 ফিট ধরেছি, ওকে। এটা কিছু নাই, মানে 1 দিয়ে দিলাম, 0 দিলে আবার সমস্যা আছে, 1 দিয়ে দিলেও দেখা যাচ্ছে 30 চলে আসতেছে বাই ডিফল্ট, একটু থাক, সমস্যা নেই, 30 পাউন্ড তো, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই, ওকে। এবার পার্টিশন ওয়াল ওয়ান রুফ, রুফের উপরে পার্টিশন ওয়াল। আমরা যে কলামটা ডিজাইন করছি সেই কলামটা মাঝের কলাম, আমরা যখন এক্সটার্নাল কলাম ডিজাইন করব তখন আমরা রুফের খেয়াল করব যে রুফের কতটুকু পার্টিশন ওয়াল আছে। রুফের বলতে ওই যে প্যারাপেট ওয়াল থাকে না, সেটার দৈর্ঘ্য ওই কলামের আওতাধীন, টোটাল দৈর্ঘ্য না, কিন্তু ওই কলামের লোডেড এরিয়ার ভিতরে কতটুকু দৈর্ঘ্য পড়ছে, ওটার হাইট কত, হয়তো 2.5 ফিট হয়, থিকনেস কত, হয়তো 5 ইঞ্চি হলো বা 10 ইঞ্চি হলো, যেটা হবে সেটা, ক্লিয়ার। এখানেও কিন্তু বাই ডিফল্ট 10 হয়ে গেছে, 30 হয়ে গেছে, এই 40টা আমরা কনসিডার করব, মানে আমাদের এক্সেল তো 0 করলে আবার অন্য ক্যালকুলেশন ঝামেলা হবে,
ওকে, তাহলে টোটাল পার্টিশন হল কত? এই তিনটা যোগ করে এটা আসলো। আমরা যদি পার্টিশন হলটাকে যোগ করি তাহলে 28,915 পেলাম না? এটাকে যদি আমরা পিএসএফ এ নিই তাহলে যে এটা আসবে, অলরেডি এটা হয়ে গেছে। ওকে, এখন এখন এই জায়গাটাতে একটু কথা বলি। যদি আমরা এই টোটাল পার্টিশন হল ইউজ করি, এবং আমার এখানে সূত্রটাতে টোটাল পার্টিশন হল ইউজ করা আছে, মানে এই যে এটা ইউজ করা আছে যেটা মার্ক করলাম এইটা, সেই জন্য এখানে পার্টিশন হল আমরা 0 দিলে পারি, অর্থাৎ এখানে পার্টিশন হল দেওয়ার দরকার নাই, কারণ এইখান থেকে আমি এখানে যোগ করে রেখেছি, যে এখানে আসলে এটা যোগ করা আছে। ওকে, তাহলে এখানে আমরা কি দিব? 0 দিব। আর যদি মনে করি না আমি এইটা কাউন্ট করব না, এখানে খালি হিসাব করব, হিসাব করার পরে যে এটা কাউন্ট করব পিএসএফ, তাহলে যে এইখানে 185 দিব। তাহলে এখানে যদি 185 দিই তাহলে এইখানে আবার 0 বসিয়ে দিব, এখানে পরে 0 বসিয়ে দিব। ওকে, এটা হচ্ছে নিজের কাছে। তো আমি মনে করি এত কাটাকাটি দরকার নাই, এটা অলওয়েজ 0ই থাক, আমরা এখান থেকে এটা ইউজ করা আছে। ওকে, এবার গেট বিমের লোডটাও কিন্তু কোথায় আসবে? আমার হচ্ছে কলামে আসবে। তো গেট বিম আমরা 12 দিয়ে থাকি, এইটা এই লোড, এটা অটোমেটিক যোগ করা হয়ে গেছে, এটা না বুঝলেও চলবে, এখানে অলরেডি চলে আসছে। ওকে, আমার লোডেড এরিয়া কত? লোডেড এরিয়া কত ছিল? হাই কিছুই বলেন না তো। 154। এই যে 154 দিয়েছি। তাহলে আমার এই সারিতে যতগুলো ডাটা চেঞ্জ করার করে ফেলেছি, এইখানে আমরা শুরু করলাম, এখানে চেঞ্জ করলাম। আচ্ছা, এগুলো তো আর চেঞ্জ করা লাগবে না। এই যে ফ্লোর ফিনিশ এটা তো 25, লাইভ লোড 42, এগুলোকে আর চেঞ্জ করার দরকার আছে? কোনো কিছু দরকার নেই। এইখান থেকে যা করলাম সব কেমনে কেমনে কি যেন হয়ে গেল, এই হলো সেই লোড, টোটাল লোড। ওকে, আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এটা মিলাবেন। এই হলো টোটাল লোড। এই টোটাল লোড যদি হয় তাহলে আমরা সরাসরি চলে আসবো এই জায়গাটাতে, অথবা এখানে এই জায়গাটা দেখবো, এখানে কি বলছে? স্টিল রেশিও 0.013, তার মানে এটা ওকে আছে। ওকে কেন না? তো এই যে 1% আর 8%-এর জন্য ওকে, ঠিক আছে, 1% আর 8%-এর জন্য ওকে। বাট এইখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোনটা ইউজ করব, এইখানে সেটা লিখতে হবে। এখানে কত ইউজ করছি, মানে পেয়েছি 0.013, আমরা এক কাজ করি 0.015 দিলাম, মানে 1.5% রড ইউজ করলাম। কথা কি বোঝা গেছে? কয় পার্সেন্ট রড ইউজ করলাম? 1.5%। আর এখানে কত এসেছে? 1.3%। 1.3 দিলেও হয়, আমি দিলাম 1.5। কথা কি বোঝা গেছে এটুকু? জি, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই যে 16 মিলিমিটার রড কয়টা আছে? 7টা। আর 20 মিলিমিটার রড আছে 5টা। এখন আমাদের ওইখানে কিন্তু 16 মিলিমিটার 6টা ছিল, তাই না? মনে আছে? ওখানে কয়টা ছিল? 6টা ছিল। 6টা ছিল, 6টা। 5.1 আসে, 6টা ধরা হয়েছিল। হ্যাঁ, এই যে এখানে। এটার কারণ কি? এটার কারণ হয়তো লোডের ক্ষেত্রে একটু কম বেশ হয়েছে, এটা তো ম্যানুয়ালি করা। এই যে যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,24,000, আর এক্সেলে কত আসছে? 1,29,000। 24 থেকে 29, ও এই যে এই জায়গাটা বেশি হয়েছে। গেট বিমের 3,750, আর এখানে 10, আর এখানে 30, এটা বেশি আসছে, কারণ এটা ওইখানে ধরা ছিল না, যে এখানে ওইটা ধরা নাই। গেট বিমটা এটা কেন ধরা নাই সেটা একটু বলি, বাট ধরাটাই সবচেয়ে ভালো, নিরাপদ। কেন ধরা নাই এটা বলতে পারবেন না কেউ? একজন একটু একটু ধারণা করেন দেখি, পারেন কিনা? গেট বিমের নিচে সাপোর্ট থাকে, এই কারণে। এক্স্যাক্টলি, হ্যাঁ। গেট বিম ন্যাচারালি আমরা কি সয়েলের উপরে রেস্ট করাই, ওটার একটা লোড আসবে নিঃসন্দেহে, কিন্তু ওই রকম কি ইফেক্ট আসবে আমরা যেভাবে কাউন্ট করছি? না, ওইরকম আসার কথা না। ওইরকম আসার কথা না, এই জন্য এটা ধরা হয়নি। তো এটা যদি আমরা 0 করে দিই তখন দেখা যাবে যে এখানে হয়তো বা ইয়া চলে আসবে, একটু কম আসবে। আচ্ছা, এবার এই যে কত আসলো 0.012, তাহলে এটা 0.012 আমরা ইউজ করবো, 0.012। এই যে দেখেন কয়টা আসলো? 6টা আসছে।
তার মানে আমার এখানে যে ক্যালকুলেশনটা করছি 0.11, আমি কিন্তু 0.11 দিয়ে ক্যালকুলেশন করছি। বাট আমি যখন এক্সেলে যাচ্ছি তখন এখানে আসলো 0.012, তখন আমি এখানে 0.014 দিলাম বা 3 দিলাম, একটু বেশি দিয়ে দিলাম। এই যে দেখেন, খেয়াল করছেন, এই যে 0.012 আর 0.013 খেলা কি জমছে, 7টা চলে আসছে। এই হচ্ছে পার্থক্য। আশা করা যে বুঝাতে পেরেছি নাকি? জি জি। হ্যাঁ, তার মানে এটা নিজের জাস্টিফিকেশন যে না আমার দরকার নাই, 0.012 দিলে তো হয়, 0.012 দিলাম। অথবা না আমি একটু থাকুক, একটু বেশি থাকুক, যেহেতু ল্যাপিং এর ত্রুটি টুটি হয়, মানে এগুলো নিজের মতো করে চিন্তা করতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এবার আসি স্টাইল 2, মানে এটা হচ্ছে ইউএসডি অনেকটা, যদি ইউএসডির ক্ষেত্রে আলাদা ক্যালকুলেশন করে রাখছি, তো আমরা এখানে তাহলে নাই যাই। হ্যাঁ, এই স্টাইল 2টা দরকার নেই। ওকে, স্পেসিংটা দেখি, স্পেসিং কত আসছে? 10, আমরা 6 দিব। ওকে, এই কলামে আমরা ডিজাইন করব ইউএসডি তে। এতক্ষণ করলাম কোন কোন পদ্ধতি? ডাব্লিউএসডি। ইউএসডির ক্ষেত্রে আসেন, WS দেখেন কি বলে। ইউএসডির ক্ষেত্রে রোজই কত আসছে? একটা জিনিস খেয়াল করছেন, এখানে কিন্তু কোনো ডাটা ইনপুট দেওয়া লাগে নাই, লেগেছে? সব কিন্তু এখানে ইনপুট দিয়ে আমরা এটা অটোমেটিক চলে আসছে। আপনি খালি দেখবেন এখানে রোজিটা কত, 0.7%। মাইনাস আসছে। তার আগে মাইনাসটা বলেন, আগে মাইনাস মানে কিছুই লাগে মাইনাস না। মাইনাস মাইনাস মানে কি কিছুই লাগে না। তাহলে এখানে আপনি মিনিমামটা দেন 0.01, তাহলে কয়টা রড আসছে? 5টা। আসছে। ওখানে তাই ছিল, দেখেন ইউএসডির ক্ষেত্রে এই যে 5টা, বুঝে গেছে? জি। আচ্ছা, আর এখানে কি J34, J34 এর কি ব্যাপার? E22, দাঁড়ান একটু, কিন্তু এখানে আবার এটা হচ্ছে মিনিমাম সাইড ডিস্টেন্স। মিনিমাম সাইড ডিস্টেন্স, ও এখানে মনে কাউন্ট করা হয় নাই, এটা আমি একটু লিংক করে দিই। আচ্ছা, এক কাজ করি, হুম, এখানে আমি একটু দাঁড়া, বি হচ্ছে এল দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হচ্ছে সমান মিনিমাম, ওকে, এই যে কত আসলো? 10, আমরা হয়তো 5 দিব। আচ্ছা, আপনি চাইলে এটাকে স্পাইরাল হিসেবে ডিজাইন করতে পারেন, এগুলো সব করে রাখা আছে। কি কঠিন মনে হচ্ছে? সহজ না না আছে। জাস্ট এই ডাটাগুলো যদি সঠিক ওয়েতে কেউ পূরণ করতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আশা করা যায় যে ভালো হবে। এবং এগুলো কিন্তু প্রচুর আপডেট করা হয়েছে, এগুলো ঘাটাঘাটি করে আপনার, মানে এখন তো মনে হচ্ছে যে এটা আবার কি এমন জিনিস, কিন্তু আসলে বুঝেনি তো, নিজে নিজে একটা করলে বুঝতে পারবেন যে কিরকম পরিশ্রম, হ্যাঁ, কত মানে করতে হয়, প্যাচ খাটাতে হয়। তো এই হচ্ছে আমাদের, আশা করছি যে আমরা ইনশাল্লাহ এই শীটগুলো যদি আমাদের হাতে থাকে, আমাদের হাতে যদি এরকম ছোটখাটো ডকুমেন্ট থাকে, ডকুমেন্টও থাকা লাগবে, শীট থাকলেই হবে। তো আমি আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আমরা কলাম ডিজাইনটা শিখে ফেলেছি নাকি? জি ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি আর ফুটিং এ যেতে চাচ্ছিলাম, যাব না,
কিন্তু আমি কয়েকটা জিনিস দেখাই যে যেটা বলছিলাম যে কষ্ট করছি কত দেখেন, এই জন্য সিটগুলো ফ্রি অফ কস্ট কাউকে দিয়েন না, নিজে পড়তেছেন জানাবেন, যেটা শিখবেন সেটা জানাবেন, কিন্তু কেউ চাইলে তখন বলবেন যে ভাইয়ের কাছ থেকে একটু ন্যূনতম ফি দিয়ে নিয়ে নেক, এটা আমার পরিশ্রম। দেখেন আমি কিভাবে তৈরি করছি, একটু নমুনা দেখেন। আমরা ফাউন্ডেশনটা পড়বো, কেমন? ফাউন্ডেশন দুই ধরনের, একটা হচ্ছে ডিপ, একটা হচ্ছে স্যালো। ডিপ ফাউন্ডেশনের সংজ্ঞাটা এই যে ডি ডিভাইডেড বাই বি গ্রেটার দেন 5, এটা কোথায় আছে? মানে আমি একটা সংজ্ঞা কি বানিয়ে দিলাম? কোথায় আছে? এই যে এখানে রেফারেন্স বিএনবি লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে এগুলো বলা হয়েছে। আচ্ছা, এবার এই টোটাল যে ফাংশনটা ডিপ ফাউন্ডেশন এবং শ্যালো ফাউন্ডেশন, সেটাই বা কোথায় আছে? এই যে দেখেন রেফারেন্স, বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন ডিজাইন কনসিডারেশন, আমরা কি কি ডিজাইন কনসিডার করব একটা ফুটিং ডিজাইনের জন্য, এই বিষয়গুলো। কিন্তু এটা কোথায় আছে? আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে না, কোথায় আছে? না তো রেফারেন্স এটা, মানে দলিল ভিত্তিক, ওই যে আলে হাদিসের লোকেরা বলে না, সই হাদিস ভিত্তিক বই রচনা করতে হবে, এরকম ব্যাপারটা অনেকটা চেষ্টা করেছি আর কি। আচ্ছা, শ্যালো ফাউন্ডেশন ডিজাইন আমরা করব, তাহলে শ্যালো ফাউন্ডেশনের জন্য ডিজাইনের জন্য কিছু কনসিডারেশন আছে স্লোপের ব্যাপারে, এই বিভিন্নভাবে কোথায় আছে? এই জায়গায় আছে। আপনি মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশনের একটা ব্যাপার আছে, আমরা শুধু র্যাঙ্কাইনের ফর্মুলা জানতাম, কিন্তু তার সাথে আরো কিছু আছে, এই সবগুলো এখানে আলোচনা করা হয়েছে, বাট সবগুলোই কোথায় আছে? না তো এখানে আছে। আচ্ছা, থিকনেস অফ ফুটিং কত হবে? না তো এই টাইপের এই টাইপের এই টাইপের এরকম এরকম হবে, বাট এগুলো কোথায় আছে? এখানে আছে। তার মানে আপনার যেই প্রশ্ন আসুক না কেন, আপনার যদি এরকম একটা সিট সামনে থাকে, তা আপনার কি মনের সাহস বেড়ে যাবে না? অবশ্যই। মানে এটা কিন্তু এখানে যত সহজে লেখা আছে, আপনি ওই আর্টিকেল পড়তে গেলে বুঝবেন যে ঘটনাটা কি। একটু দেখেন, পিডিএফ তো আমি দিয়েছি, আমি পিডিএফ আছে, বাট আমি এই যে নতুন, দেখা যাচ্ছে বই, জি, দেখা যাচ্ছে। এটা মোটামুটি 6 কপি, 6 সেট, একটা বইয়ের দাম 2,500 করে নিয়েছে, তাও নিয়ে আসছি 6 এটা। মানে এক কথা, ভালো জানতে গেলে আসলে পিডিএফ দিয়ে হয় না, আমি যখন ম্যানুয়ালি পড়ি তখন মজাটা বেশি পাই, কেমন? এটাই আর কি। যেমন আমরা প্রায় শুনি যে ইসেন্ট্রিক বি ডিভাইডেড বাই 6 এর বেশি হওয়া যাবে না, হ্যাঁ, কিন্তু কোথায় আছে? এখানে আছে। এখানে একটা চিত্র লাগবে, এই জন্য ফিগার নিট দিয়েছি। ডিজাইন লোড গুলো আমরা কিভাবে কনসিডার করবো? এইভাবে করব। কোনটার ক্ষেত্রে? আমরা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে, ক্লে সয়েলের ক্ষেত্রে, এগুলো কোথায় আছে? এক কথায় চেষ্টা করতেছি প্রত্যেকটা পয়েন্ট যথাসম্ভব হচ্ছে মানে দেওয়া, রেফারেন্স দেওয়া। আমি ফুটিংটা একেবারে শেষ করেছি। এই যে দেখেন এই লোডগুলো, যে লাইভ লোড যে কনসিডার করি, সেগুলো বিএনবিসি থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে এখানে সব করা হয়েছে। মানে তাহলে আর বিএনবিসি আপনাকে কত বড় বই পড়া বা নিয়ে পরিবহন করাও তো সমস্যা, তাই না? এই যে লিমিটেশন গুলো কোথায় কি আছে না আছে, বিয়ারিং ক্যাপাসিটির ব্যাপারে কোথায় বলা হয়েছে। 2 তলা বিল্ডিং, আপনি সয়েল টেস্টের রিপোর্ট নাই, কয়তলা করতে পারবেন? হ্যাঁ, রিপোর্ট নাই, অনেকে বলে না রিপোর্ট করি না, কি করবো? এটা 2 তলা করা যাবে, এবং সেটা করলে আপনি বিয়ারিং ক্যাপাসিটি কত ধরবেন সেটাও বিএনবিসি তে বলা হয়েছে, বিএনবিসি তুলে দিয়েছে, এটা টাইপ করি নাই, এই যে পুরো স্ক্রিনশট। কি কথা কি বোঝা গেছে? আমি যে সয়েল টেস্ট নাই, আমি কি ইচ্ছা মতো আমি ধরবো মাটির কন্ডিশন, না আমি একটু বুঝে শুনে, মানে আমাকে কোড যা বলছে সে অনুযায়ী ধরবো? অবশ্যই কোড দেখে। তারপরে আমরা সেটেলমেন্ট কতটুকু অ্যালাউ করব, এগুলো সব রেফারেন্স সহ বলা হয়েছে, চেষ্টা করা হয়েছে, বাকিটা আল্লাহ ভরসা। ফাউন্ডেশনটা মোটামুটি শেষ করে ফেলেছি, হ্যাঁ, এখন কলাম টলামে খুব বেশি নাই, তো এই জন্য এগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকের মতো এখানে শেষ করি, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।